শ্বশুর বাবা, তোমার পাশে একটু বসবো গো। উমাশঙ্কর চমকে তাকিয়ে দেখেন নতুন বৌমা অর্থাৎ হেমনলিনী তার সামনে দাঁড়িয়ে আছে। প্রাতঃ ভ্রমণ উমাশঙ্করের একটি প্রাত্যহিক কাজের মধ্যে পড়ে। ভোর ৫টায় উঠে আগের রাতের ভিজানো কাঁচা ছোলা খানিক চিবিয়ে এক গ্লাস জল খেয়ে উনি প্রত্যেকদিন বাড়ির সামনের পার্কে বেশ কয়েক চক্কর হাঁটেন। গতকাল একমাত্র ছেলে অমলকান্তের বৌভাতের অনুষ্ঠান ছিল। বড্ড খাটাখাটনি গেছে, তবুও নিয়মের কোনো হেরফের হয়নি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তার মধ্যে নতুন বৌমা কি করে বেরিয়ে এলো? তুমি মা এখানে কি করে এলে? অমলকান্তি কি জানে যে তুমি ঘর থেকে বেরিয়ে এসেছ? শ্বশুর বাবা, আমি তো পিসি শাশুড়িমার সাথে রাতে শুয়েছিলাম, তোমার ছেলের সাথে তো আমি শুইনি। সবাই বলল যে আমি নাকি এখনো বড় হইনি, বড় হলে তবেই শুতে পারবো। আচ্ছা শ্বশুর বাবা, বড় হওয়া মানে কি? আমি যদি সত্যিই বড় না হতাম, তাহলে কি তুমি আমাকে বিয়ে করিয়ে আনতে বলো? কে বললেন তুমি বড় হওনি? শুধু কে? কে না বলল? শাশুড়িমা, পিসি শাশুড়িমা, দিদি শাশুড়িমা, জেঠি শাশুড়িমা, সব্বাই। আমার বয়স তো ১২। এখনো যদি বড় না হই, কবে হব বলো তো? আচ্ছা শ্বশুর বাবা, তোমরা আমাকে আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেবে না তো? জানো তো, আমার সৈদিদি বিন্দুবাসিনীর ১১ বছর বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু সৈদিদিও বড় হয়নি বলে ওকে আবার আমাদের গ্রামের বাড়িতে দিয়ে গিয়েছিল। সৈদিদির সে কি কান্না! ২ বছর বাদে বড় হওয়ার পর আবার সৈদিদিকে শ্বশুরবাড়িতে নিয়ে গেল। বৌমা, তোমাকে এমন অদ্ভুত নামে কে ডাকতে শিখিয়েছেন? শ্বশুর বাবা। বা, তুমি আমার শ্বশুর না? শুধু শ্বশুর বলে কি ডাকা যায় নাকি? তাই তো সঙ্গে বাবা যোগ করেছি। উমাশঙ্কর হো হো করে হেসে ওঠেন। হেমনলিনীকে বলেন, চলো বৌমা, বাড়ি চলো। এতক্ষণে হয়তো সবাই খুঁজতে বেরিয়ে গেছেন। আর সত্যিই দেখেন অমলকাদি ছুটতে ছুটতে তাদের পানেই আসছে। এই পাজি মেয়ে, পিসি ঠাম্মাকে না বলে উঠে এসেছো কেন? বাড়ি তোলপাড় হচ্ছে। দেখলে শ্বশুর বাবা, তোমার ছেলে আমাকে কিরকম পাজি বলছে। নতুন বিয়ে করে বউকে কেউ পাজি বলে? আহ, অমল, এ কি ভাষা! তুমি বাড়ি গিয়ে বলো বৌমা আমার সঙ্গেই আছে, আমরা যাচ্ছি এক্ষুনি। বাড়িতে ঢুকতেই কনকলতা উমাশঙ্করকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেন। তোমাকে কতবার করে বললাম, এত তাড়াহুড়ো করো না, বিয়ে বললে কথা। বাড়ির মেয়ে ছিয়েরা গিয়ে মেয়ের বাড়ির সাথে কথা বলি না, গ্রামের বাড়িতে গিয়ে বন্ধুর ছোট মেয়েকে দেখে কি যে হলো তোমার! কারোর সাথে কথা না বলে একেবারে বিয়ের পাকা কথা দিয়ে এলে, তাও আবার ৭ দিনের মধ্যে। অমল সবই ডাক্তারিতে সুযোগ পেল, কলকাতায় যাবে। নিহাত বাবার মুখের ওপরে কোনো কথা বলতে পারে না, তাই মেনে নিয়েছে। এখন কলকাতায় গিয়ে ওর পড়াশোনায় মন বসবে, সব ঠিক হয়ে যাবে। এখন আগে বলো তো, বৌমা বলছে সে নাকি বড় হয়নি বলে তাকে অমলকান্তের ঘরে পাঠানো হয়নি, সে নাকি দিদিমণির সাথে শুয়েছে। হ্যাঁ, বৌমা দিদিমণির সাথে শুয়েছে। বৌমা যে এখনো ঋতুমতী হয়নি, ওই জন্যই বাড়ির মেয়ে বউদের আগে কথা বলতে হয়। এখন বৌমাকে তো বাবার বাড়িতেই পাঠিয়ে দিতে হবে। ও শাশুড়িমা, তোমাদের পায়ে পড়ি, আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিও না গো। এখানে কি সুন্দর বাড়ির সামনে পার্ক আছে, দোলনা আছে। আমি শ্বশুরবাবার সাথে রোজ পার্কে গিয়ে দোলনা চড়ব। ও দিদি শাশুড়িমা, তুমি শাশুড়িমাকে একটু বুঝিয়ে বলো না, আমি কোনো দুষ্টুমি করব না। চন্দ্রাবতী দেবী, অমলের ঠাকুমার, এই দুদিনেই ওই ছটফটে মেয়েটার উপর কেমন একটা মায়া পড়ে গেছে। অমল কলকাতায় চলে গেলে তো বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। এই মেয়েটা পায়ে মল পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়ালে তবুও বাড়িটা একটু বাড়ি বলে মনে হবে। অনেক ভেবে চন্দ্রাবতী দেবী বললেন, হিমনলিনী আমার সাথেই থাকবে। জগদ্ধাত্রী চন্দ্রাবতী দেবীর মেয়েও মায়ের সাথে একমত হয়ে বললেন, আমি তো ২ দিন বাদেই চলে যাব। অমল কলকাতায় পড়তে চলে গেলে হয়তো বছরখানেকের মধ্যে আর আসতেই পারবে না। তার থেকে হেমনলিনী এই বাড়িতেই থাকুক, মায়ের সাথেই না হয় শোবে। বৌ দিদি, তুমি আর অমত করো না। হেমনলিনী থেকেই গেল। রোজ রাতে চন্দ্রাবতী দেবীর গা জড়িয়ে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমোয়। সকালবেলায় উমাশঙ্করের সাথে পার্কে গিয়ে দোলনা চড়ে। ১৫ বছর বয়স হয়ে গেল, গায়ে গতরে বাড়ল, দুষ্টুমি কমল, কিন্তু বড় হতে পারছে না। অমলকান্তি এই ৩ বছরে বাচ্চা এক বাড়িতে এসেছে, আর চোখে হেমনলিনীর বড় হওয়া দেখছে। মনে কি যেন একটা অদ্ভুত অনুভূতি না বেশ ছড়িয়ে যাচ্ছে, কিন্তু কাছে পাচ্ছে না। বৌমা,
এবারে কিন্তু হেমকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। 15 বছর বয়স হলো, এখনো ঋতুমতি হলো না। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম। আপনার ছেলের সঙ্গেও কথা হয়েছে। সামনের বার অমল বাড়িতে এলে ওর সাথেই আপনার ছেলে বৌমাকে নিয়ে কলকাতায় যাবেন। আমিও যাব সঙ্গে। দিদিমণি এসে কদিন আপনার কাছে থাকবে। উমাশঙ্কর আর কনকলতা হেমকে নিয়ে অমলের সাথে কলকাতায় গেলেন। ডাক্তার অবশ্য বিশেষ কোনো অসুবিধার কথা বললেন না। সাধারণত প্রোল্যাক্টিন হরমোনের ডিসব্যালেন্সের জন্যই মাসিক আসতে দেরি হচ্ছে। তিনি রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দিলেন। কলকাতায় এসেছেন যখন, তখন একবার কালীঘাটে মায়ের মুখদর্শন করে যাবেন। হেম ভিক্টোরিয়া যাওয়ার বায়না জুড়ে দিল। অগত্যা কালীঘাটে মায়ের দর্শন করে ভিক্টোরিয়া ঘুরে উমাশঙ্কর আর কনকলতা হেমকে সঙ্গে নিয়ে ট্রেনে চাপেন। অমলকান্তি এক ফাঁকে হেমের কানের কাছে বলে, সামনের বার গিয়ে যেন তোমাকে কাছে পাই। হেমের বুকের মধ্যে হাজার ঢেউ ভাঙার শব্দ। তবে কি এবারে আমি বড় হব? মা, সকাল থেকে কিচ্ছুটি মুখে দেননি। বাবার কাজ ভালোভাবেই শেষ হয়ে গেছে মা। এবারে তো ঘাটছড়া দিতে যেতে হবে। আমি সব গুছিয়ে রেখেছি মাটির থালায়। আপনি একটু যদি দেখে দেন। সুতরার হেমলিনী শূন্যদৃষ্টিতে বৌমা নন্দিনীর দিকে তাকান। তোমরা তো সব বড় হয়ে গেছো। তোমরা সব কাজই ঠিকমতোই করবে। আমিও সময় মতো যদি বড় হতাম, তাহলে তোমাদের বাবাকে আরো 3 বছর বেশি কাছে পেতাম। যাও বৌমা, তুষারকে বলো সঙ্গে কাউকে নিয়ে যেন ঘাটছড়াটা দিয়ে আসে। সবাই চলে গেলে হেমনলিনীর স্মৃতির ঢেউটা আবার ধাক্কা মারে বুকের গোড়ায়। দিদি শাশুড়ির কাছে রূপকথার গল্প শুনে ঘুমিয়ে পড়েছিলেন সে রাতে। হঠাৎ মাঝরাত থেকে প্রচণ্ড তলপেটে ব্যথা। দিদি শাশুড়িকে না ডেকে নিজে নিজেই কষ্ট করে বাথরুমে যান। মেঝেতে রক্তের স্রোত হেমনলিনীকে বড় করে দিল। এক অদ্ভুত অনুভূতিতে হেমনলিনীর মন ভরে উঠল। চন্দ্রপতি দেবী ঘুম ভেঙে হেমকে পাশে না দেখে ঘর থেকে বেরিয়ে খুঁজতে থাকেন। স্নানঘরের আলো জ্বালা দেখে এগিয়ে যান সেদিকে। ভেতর থেকে কান্নার আওয়াজ। ও নাথ বউ, কাঁদিস কেন? ঠাকুমা, আমি যে উঠতে পারছি না। কি রক্ত গো! কান্না জড়ানো গলায় হেম উত্তর দেয়। চন্দ্রাবতী দেবী কপালে হাত জোড়ো করে প্রণাম করেন। ভয় পাসনি হেম, আমি কাপড় নিয়ে আসছি। যত্ন করে পরিষ্কার করে চন্দ্রাবতী দেবী হেমকে ঘরে নিয়ে গিয়ে কনকলতাকে ডাকেন। মা, তাহলে বৌমা এখন কোথায় শোবে? অমল তো নেই। তাহলে ওই ঘরেই ওকে আলাদা করে বিছানা করে দিই। তোমার কি মাথা খারাপ হয়েছে বৌমা? যে মেয়ে আমার কাছে রূপকথার গল্প না শুনে ঘুমোতে পারে না, সে একা একা অমলের ঘরে শোবে? ও আমার ঘরে আমার বিছানাতেই শোবে। ও যে এবারে ভবিষ্যতের মা হওয়ার জায়গা করে নিল। এরপর তো অমল দাদু ভাই এলে তার কাছেই শুতে হবে। কি রে নাতবু, ঠিক বললাম তো? হেমনলিনী লজ্জায় মুখ ঢাকে। মনে আছে তোমার, প্রথম যেদিন তোমার কাছে শুতে গেলাম? সারা রাত ধরে শুধুই দুজন দুজনকে প্রাণ ভরে দেখেছি। প্রথম চুম্বনের উষ্ণতায় নিজেকে হারিয়েছি। প্রথম জড়িয়ে ধরার স্পর্শ এখনো আমার গা জড়িয়ে রয়েছে। আর কটা দিন কি আমাকে তোমার ছায়ায় জড়িয়ে রাখতে পারতে না? তোমার হেমনলিনী বড় হতে যে বড্ড দেরি করে ফেলেছিল। অমলকান্তের ছবিটা বুকে জড়িয়ে ধরেন হেমনলিনী।